অ্যান্টিকোয়াগুলেশন ফার্স্ট কালেকশন অফ ল্যাটেক্সের ক্ষেত্রে তোমরা জানো যে ল্যাটেক্স flow out from the rubber tree on tapping is called into container. সাজি একজন রেসপন্স করো তো, শোনা যাচ্ছে নাকি এখন? প্রথমে কালেকশন অফ ল্যাটেক্সের ক্ষেত্রে বলছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হবে। এটা যে লিকুইড ফর্ম যদি ট্রান্সপোর্টের সময় এটা জমাট বেঁধে যায় তাহলে এটা কিন্তু আর প্রসেসিং করা যাবে না। দ্যাটস ওয়াই এটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় যাতে ট্রান্সপোর্টের সময় এটা যাতে জমাট না বাঁধে, কোয়াগুলেন্ট না হয়, সেই জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। এটা হচ্ছে ফরমালিন অর সোডিয়াম সালফেট solution of ammonia, formalin or sodium sulfate. This is the anticoagulant. ল্যাটেক্সটা তো প্রথমে খুব বেশি করে মানে একটা বাল্ক কন্টেনারে ছোট ছোট, যে আমি বলছিলাম যে কোকোনাট শেল থাকবে, সেই কোকোনাট শেল থেকে ছোট ছোট করে নিয়ে এসে তারপরে বাল্কি একটা জায়গায় রাখতে হবে। সেটা হচ্ছে সেই কন্টেনারের ইমপিউরিটিস, যত ধরনের ভিতরে তো লিপ করতে পারে অথবা অন্য কোনো প্লান্টের এক্সট্রাক্ট করতে পারে, সেটা এখান থেকে সরাইতে হবে। তাহলে বলছে the latex so called is bulk and then strained to remove the impurities and is then diluted to a standard consistency of 12 to 15% rubber. আর মেট্রোলেকটা হচ্ছে যে কতটুকু ল্যাটেক্স আছে, এই ল্যাটেক্সের মধ্যে কতটুকু রাবার আছে সেটা মাপার যন্ত্রের নাম হচ্ছে মেট্রোলেক। নেক্সট হচ্ছে ফার্স্ট সিস্টেম হচ্ছে কোয়াগুলেশন কি সেটা একটু দেখি আমরা। এটা একটা স্পেশাল কোয়াগুলেন্ট ট্যাঙ্ক রাখতে হবে। সেই স্পেশাল কোয়াগুলেন্ট ট্যাঙ্কের সেটা অ্যালুমিনিয়াম প্যান হতে পারে অথবা অন্য কোনো ট্যাঙ্ক হতে পারে। মেরি কম্পার্টমেন্টে ভাগ করা থাকবে। আইসক্রিম ফ্যাক্টরিতে যদি তোমরা দেখে থাকো সেরকম এটা থিন অ্যালুমিনিয়াম শীট দিয়ে অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ইউজ করতে হবে ফার্স্ট কোয়াগুলেশনের সময়। যে কোয়াগুলেশন করতে চাই আমরা, কোয়াগুলেন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, তাহলে কোনো একটা ট্যাঙ্কের মাধ্যমে নিয়ে অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড ইউজ করতে হবে। এন্ড এই অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড অ্যাড করার পরে কুইক মিক্স করতে হবে। তারপরে বলছে যে যদি এই ধোয়ার মতো কুণ্ডলি আসে, যে fourth form is removed to avoid formation of bubble on the surface of rubber sheet. যদি এইটা দেওয়ার পরে যদি ফোর্থ আসে, সেই ফোর্থ যাতে না মানে ফোর্থ আসলে সেই ফোর্থগুলো সরাইতে হবে যাতে রাবার শিটের উপরে এই বাবল না হয়। মানে এই অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড দিলে এটা মানে এটা আমরা যে ভাত যখন হচ্ছে বয়েল করা হয়, বয়েলিং এর সময় যেমন বুদবুদ ওঠে সেরকম উঠতে পারে, সেই ক্ষেত্রে এটা ফর্মিক অ্যাসিড দিলে, অ্যাসিটিক অ্যাসিড দিলে যাতে না ওঠে অথবা উঠলে যাতে এই বাবল গুলো সরানো লাগতে পারে। নেক্সট বলছে প্রেসিং। বলছে যদি কোয়াগুলেশন হয়ে গেল তখন এটা মানে কি জমাট বেঁধে গেল, আর ওই যে বলছিলাম যে কন্টেনারটার মাঝে খুব ছোট ছোট পার্ট থাকবে, এই পার্ট গুলো হলো রিপিটেডলি ওয়াশ করতে হবে। এখান থেকে নিয়ে একটা হ্যান্ড বা পাওয়ার অপারেটর রোলার, পাস থ্রু হ্যান্ড অর পাওয়ার অপারেটর রোলার বলছে প্রেস করতে হবে, যেহেতু এটা জমাট বেঁধে গেছে এবং এটাতে এখনো পার্সেন্টেজ অফ ওয়াটার আছে, সেই ক্ষেত্রে এটা ভালো করে ধুয়ে ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটা রোলারের ভিতরে দিতে হবে যাতে এটার ভিতর থেকে এই অতিরিক্ত ময়েশ্চার, অতিরিক্ত ওয়াটার রিমুভ হয়। রোলারের মধ্যে কি হবে, এক্সেস ওয়াটার এন্ড ডিজলভ ইমপিউরিটিস রিমুভ হবে। তারপরে এটা কি করতে হবে, প্রেস এন্ড স্কুইজ আউট। এটা রিপিটেডলি প্রেস করার পরে আস্তে আস্তে এটা একটা পাতলা শীটের মতো হয়ে যাবে। আর সারফেস, এই যে শীটটা যে তৈরি হবে সেই শীটের যে সারফেস থাকবে সেটা স্মুথ অর গ্রুপ অর জিগজ্যাগ, যে কোনো একটা ফর্ম, যে রোলারের যে ইয়াটা থাকবে, রোলার ভিতরে যখন ঢোকায় দিবে ওটাতে একটা ফরম্যাট থাকবে, সেটার কারণে এটা হয় একদম নরমাল স্মুথ হবে,
নাহলে গ্রুড হবে, নাহলে জিগজ্যাগ স্ট্রেট ডায়মন্ড শেপ হবে। নেক্সট বলছে এই শীটটা যখন প্রেসিং হয়ে গেল 2 থেকে 3 আওয়ার এটা মানে শেড জাতীয় জায়গায় কিন্তু বাতাস যেখানে আছে ডাস্ট থাকবে না সেরকম জায়গায় এটা হ্যাং করে দিতে হবে। এটা হলো প্রেসিং। তাহলে প্রথমে হচ্ছে কোয়াগুলেশন, নেক্সট হচ্ছে প্রেসিং। প্রেসিং এর পরে স্মোকিং এন্ড ড্রাইং। এটা স্মোক হাউসের মধ্যে দিয়ে এটা ড্রাই করতে হবে। সেটা কিভাবে করতে হবে? বলছে যে ফর ড্রাই শিট প্রপারলি এন্ড টু অ্যাভয়েড ফরমেশন অফ ব্লিস্টার, যাতে কোনোভাবেই ওই এটার গায়ে ব্লিস্টারের মতো না হয়। তো ফার্স্ট ডে তে স্মোক হাউসে লো টেম্পারেচার থাকবে 48 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড উইথ ফেয়ারলি হাই হিউমিডিটি থাকবে। আর সেকেন্ড এন্ড ফোর্থ ডে তে টেম্পারেচার বিং 68 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, লো রিলেটিভ হিউমিডিটি থাকবে। মানে এই যে স্মোক হাউস এখান থেকে তোমরা ব্রিক ফিল্ডে দেখছো না এক জায়গায় আগুন দেয় আর শুধু স্মোকটা বের হয়ে যায় আর টেম্পারেচার বের হয়ে যায় ওখান থেকে, সেরকম একটা স্মোক। তো নরমালি ড্রাই রিপ শীট রাবারটা ইউজ হয়। এখানে তারপরে বিভিন্ন গ্রেড করা যেতে পারে। এই যে এখানে লেখা আছে যে RMA 9, RMA 1, RMA 2, 3, 4, 5 etc. High grade rubber sheet are clear, free from blister and translucent and of a golden brown color and face a better price. A high grade rubber sheetটা এটা বেটার প্রাইস পাওয়া যায়। এখানে দেখো যে এটা র মেটেরিয়াল আরকি। এখান থেকে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। টায়ার, টিউব, বেলুন, হ্যান্ড গ্লোভস থেকে শুরু করে যে শুজ, লেদার জাতীয় অনেক কিছু এটার সাথে মিক্স করে ইউজ করা হয়। রাবারের। রাবার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আনমিউট করে আস্ক করতে পারো। আমরা অন্য একটা আসসালামু চ্যাপ্টার। আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। ট্যাপিং সিস্টেম নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ বলো। S2 হ্যাঁ, S2D1 এখানে 200%
তোমাকে দেখতে পাচ্ছ স্লাইড শেয়ার হয়েছে? জি স্যার জি স্যার দেখা যাচ্ছে। দেখো কি লেখা আছে, ইন্ট্রোডাকশন অফ স্পাইসেস। গতকালকে বলছিলাম আমাদের এই সেমিস্টারে দুটো পার্ট, একটা হচ্ছে স্পাইসেস, একটা প্লান্টেশন ক্রপ। তো প্লান্টেশন ক্রপের মধ্যে আমার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে রাবার তো শেষ হলো। এখন ইন্ট্রোডাকশন অফ প্লান্টেশন ক্রপের ক্ষেত্রে আজকে পড়া হবে। এখানে একটা ব্রাইট ফটো দেওয়া আছে, দেখছো ফটোটা? জি স্যার। জি স্যার হ্যাঁ, এই ফটোটাতে দেওয়া আছে, এটাতে বিভিন্ন ধরনের স্পাইস দেওয়া আছে। চেনো এগুলা? দুই একটা চেনো? জি স্যার চিনি। রান্না করো কয়জন এখানে বলো দেখি, যে রান্না করছো বা রান্না করো? স্যার আমি রান্না করি স্যার। তাহলে তো দুই একটা স্পাইসের সাথে পরিচয় আছে। শুধু ছেলেরা রান্না করে ইদানিং দেখতেছি, মেয়েরা রান্না করে না মনে হয়, না? করি স্যার। মহারানী স্যার সবাই স্যার বাদ দিয়ে দিছে স্যার রান্না। অবশ্যই করছে। হ্যাঁ, সবাই করি রান্না স্যার। বাদ দিয়ে দিছে স্যার। না বাদ দিয়ে দিছে, তোমরা যে শুরু করছো এই জন্য ওরা বাদ দিছে। স্যার ওরা অবসর প্রাপ্ত। আমরা যে টপিকস এর কথা বলছিলাম, দেখো স্পাইসের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন টু স্পাইসেস, ডেফিনেশন, ইম্পর্টেন্স, স্কোপ এন্ড লিমিটেশন, এটা আমার ভাগে। ডিটেইলস অফ প্রোডাকশন এন্ড প্রসেসিং টেকনোলজি ক্রপ, আর এটা হচ্ছে প্লান্টেশন ক্রপ, এই যে ডিটেইলস অফ প্রোডাকশন এন্ড প্রসেসিং টেকনোলজি রাবার। ওয়েল, নেক্সট আমরা যাচ্ছি, এখানে কিছু পিকচার দেওয়া আছে, দেখো এটা হলো মাস্টার্ড, এটা কোরিয়ান্ডার সিড, এটা কিউমিন। তোমাদের এখানে প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু অ্যালবাম করতে হবে। ওই অন টু তে যেমন হচ্ছে, কি অ্যালবাম করছো বলো তো? লিভ অ্যালবাম। লিফ অ্যালবাম ছিল। লিভ অ্যালবাম স্যার। আচ্ছা লিভ। হ্যাঁ, এইটা লিফ অ্যালবাম সিড অ্যালবাম। হ্যাঁ, এটা স্পাইস সিড অ্যালবাম করতে হবে। এইটা পরীক্ষায় লাগবে আর কি। আর বোধহয় অ্যাগ্রোনমিতে করতে পারো উইড অ্যালবাম, এরকম একটা কিছু আছে হয়তো ওদের। তো সেই ক্ষেত্রে দেখো যে এই মাস্টার্ড, কোরিয়ান্ডার, স্টোন ফ্লাওয়ার, ড্রাইড ফেনোগ্রিক লিভস, বিভিন্ন ধরনের এখানে লেখা আছে। কিছু জিনিস জানার জন্য আমি দিচ্ছি এখানে, যে ক্লোভস, কিউমিন, হ্যাঁ, মেলন, ব্ল্যাক কার্ডামন, গ্রিন কার্ডামন, ফেনোগ্রিক, সিনামন, এগুলা বিভিন্ন ধরনের আছে। ওকে, এখন তাহলে স্পাইস কি, আমরা একটু সায়েন্টিফিক বিষয়ে যাই। সেটা বলছে যে অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশন, স্পাইস আর products of plant origin, which are the used primarily for the purpose of seasoning of food. তাহলে এটা একটা প্লান্ট অরিজিন হবে, আর কি বলছে, প্রাইমারিলি যেটার পারপাস কি হবে, সিজনিং অফ ফুড। ওয়েল, স্পাইস may be called aromatic vegetable product used in cooking, to season food, to flavor sauces, pickles and beverages, etc. এটা কি কথা বোঝা গেছে? স্যার সিজনিং মিনিংটা বুঝতে পারিনি। পারপাস অফ সিজনিং। একজন বলো, এটা ইংরেজি শব্দ, এটার মানে কি, সিজনিং মানে কি? ক্লাসে আসো? স্বাদ বাড়ানো এরকম কিছু স্যার। ইয়েস স্যার। স্যার গন্ধ চেঞ্জ করা খাবারের, সেন্ট নিয়ে আসা। স্পেলিংটা দেখো, শুকানো। স্পেলিংটা দেখো, SEASONING, সিজনিং। যে কেউ একজন আমাকে রিয়েল মিনিংটা বলতে পারলে বলো। স্যার খাবার স্বাদ বৃদ্ধি কারক স্যার রুচিবোধ।
তাহলে ইকোনমিক ইম্পর্টেন্স গেল। নেক্সট বলছে নিউট্রিশন। আমি তো সবাইকে স্যার আপনার মাইক অফ স্যার। চাটনি তো স্যার বাংলাদেশ চাটনি বলি আমরা। হ্যাঁ, তাহলে এই পিকেলস, চাটনি, পুডিং এর ক্ষেত্রে এটা লাগে। সফট ড্রিঙ্কস, তোমরা দুই একটা সফট ড্রিঙ্কস এর নাম বলো তো। ধরো হ্যাঁ, ফান্টা। কিন্তু একটা জিনিসের নাম বলতেছেন, বাইরের দেশে এটা খুব চলে। জিরা পানিও আছে স্যার। স্যার হ্যাঁ? জিরা পানি আছে স্যার, জিরা পানি। জিরা পানি। হ্যাঁ, জিরা পানি। আর একটা আছে জিঞ্জার এলে, বাইরের দেশে জিঞ্জার এলে। জিঞ্জার এলে কি বাংলাদেশে পাওয়া যায়? আমি দেখিনি। স্যার দেখি নাই তো কোনোদিন বাংলাদেশে। হ্যাঁ, জিঞ্জার এলে হচ্ছে জিঞ্জার থেকে তৈরি হয়। হ্যাঁ, এটা খুব চলে বাইরের দেশগুলোতে। আমাদের দেশে খুব এটা চলতে দেখিনি। এই জন্য জিরা পানি চলতেছে। ওয়েল, নেক্সট হচ্ছে বেকারি এন্ড কালারিং দ্য ফুড। ওই যে বিয়ে বাড়িতে যে পোলাও রান্না করে না, কালার করে কিভাবে? স্যার জর্দা পোলাতে কালার। ফুড কালার ইউজ করে জাফরান। হ্যাঁ, আমি নামছি মাঠে। কালার ইউজ করে বিভিন্ন। হ্যাঁ, আবার মিট করে দিতে হচ্ছে। ওই ফোনে আবার কানেক্ট হয়েছি তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। ওকে, সো নেক্সট হচ্ছে স্যাফরান আর হচ্ছে টার্মারিক কালারিং দ্য ফুডের ক্ষেত্রে ব্যবহার হয়। কারি পাউডার মিট এন্ড ভেজিটেবল প্রিপারেশনের সময় এটাই ব্যবহার হয় আমাদের দেশে। তোমাদের কি এখানে ফরেন স্টুডেন্ট আছে নাকি তোমাদের ব্যাচে? একজন আছে স্যার। স্যার একজন আছে। Can you response please? Who is the come from other countries? Do you hear me? Sir, ও maybe class. নাই ক্লাসে? Absent আছে মনে হয় স্যার। স্যার ও ম্যাক্সিমাম ক্লাসই করে না তো। ও কোথায়? বাংলাদেশে আছে নাকি? So what is name or her name? মনীষ। মানিশ। মানিশ দেবকোভা। Manish, are you present in the class?
কারি পাউডার ইদানিং পাওয়া যায়, আগে পাওয়া যেত না। কারি পাউডার মানে হচ্ছে তোমার কারি পেস্ট, ধরো যে তোমার সসের মতো সবকিছু দেওয়া থাকবে, লিকুইড ফর্মে থাকবে, তুমি শুধু সেটা গরম করে তার মধ্যে মাংস দিবা, মাছ দিবা, দিয়ে একটু মিক্স করে খেয়ে ফেলবা, বয়েল মিট বা ফিশ, সেটা হচ্ছে কারি পাউডার। কারি পাউডারের ক্ষেত্রে পাওয়া যায়, আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ড্রাইড ফর্মে, যেমন মাংসের মশলা, মাছের মশলা, এরকম আর কি। তাহলে এইটা হলো ইন্ট্রোডাকশন টু স্পাইসেস। নেক্সট হচ্ছে স্পাইস অয়েল, extracted from steam distillation, contains aroma of the products, যেমন জিঞ্জার অয়েল। নেক্সট হচ্ছে ওলিরিসিন, এটা extract from steam distillation, contain pungency, flavor, aroma of the products. Next, cosmetics use, তোমরা বোধহয় কসমেটিক্স ব্যবহার করো না, এটা বিভিন্ন দেশে ব্যবহার স্যার অলিও রেজিন করো? জিনিসটা কি স্যার? অলিও রেজিন, হ্যাঁ, ও জিঞ্জারের ভিতরে এই কেমিক্যালটা থাকে, এটা যে পাঞ্জেন্সি লাগে না, সেই পাঞ্জেন্সির কেমিক্যালটা এটা, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তা আমি তো বলছি যে তুমি কসমেটিক্স ইউজ করো, আমি তো ভাবছি তুমি ইউজ করো এই জন্য হাত তুলতেছে। তো কসমেটিক্স এর পারফিউমারি এন্ড সোপ মেকিং এর দুই একটা কসমেটিক্স এর নাম বলো তো, যেটাতে স্পাইস দেওয়া থাকে, বাংলাদেশে পাওয়া যায়, খুব কমন। স্যাফরন সোপ, টুথপেস্ট জিঞ্জার সোপ, টুথপেস্টে কি থাকে? স্যাফরন ক্লোজ আপে স্যার মিন্ট দেওয়া আছে মনে হয়। হ্যাঁ, মিন্ট তো খুবই ফেমাস টুথপেস্ট। লবঙ্গ দেওয়া থাকে। হ্যাঁ, মিন্ট, ক্লোভ। মেয়েরা তো ভালো জানার কথা, বিভিন্ন পারফিউমারি বা সোপ বা যে কসমেটিক্স এ দেওয়া থাকে বিভিন্ন স্যাফরন সোপ, জাফরান থাকে। আচ্ছা, আর স্যার হলুদ থাকে, জিঞ্জার সোপ, জিঞ্জার সোপ, আর নাই? স্যার জিঞ্জার শ্যাম্পু আছে, হ্যাঁ, কি শ্যাম্পুতে কি দেওয়া থাকে? স্যার জিঞ্জার শ্যাম্পু আছে, শ্যাম্পুতে আদা দেওয়া থাকে, এটা আমি জানি না তো। স্যান্ডালিনা সাবান স্যার। কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল, মিন্টটা ফেস ওয়াশে থাকে। আর হচ্ছে অ্যালোভেরা। হ্যাঁ, স্যার আয়ুর্বেদিক ক্রিম গুলোতে অনেকগুলো উপাদানই থাকে। স্যার ফেস ওয়াশে অ্যালোভেরা থাকে স্যার। ক্লাসে আসো নাকি বুঝতেছি না, যে অ্যালোভেরা ছেলেরা বলতেছে, অথচ মেয়েরা জানে না যে অ্যালোভেরা দিয়ে অ্যালমন্ড লোশন, কাঠবাদাম। ওকে, তাহলে আমরা পরে চলে যাচ্ছি যে অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে। অ্যালকোহল মানে তো তোমরা জানো না, অ্যালকোহল হচ্ছে কি বলো দেখি বাংলা? মদ স্যার, মদ। স্যার সুগন্ধ, ওটা তো মুখের সামনে এসে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট মেডিসিনাল ইউজ, মানে আজকে পড়াটা না খুবই কমন, যে স্পাইসের ব্যবহার, তারপরে স্পাইস কি, স্পাইসের যে স্কোপ লিমিটেশন। তো দেখো মেডিসিনাল ক্ষেত্রে ইউনানি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিকের ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিবায়োটিক কাজে ব্যবহার হয়। কফ, অয়েন্টমেন্ট, ক্রিমস এন্ড লাইনমেন্ট ব্যবহার হয়। আর এটা একটু একজন বলো দেখি, কালচারাল কি ক্ষেত্রে কোন স্পাইস ব্যবহার হয়? হলুদ, টারমারিক। আচ্ছা, বুঝতেছি না যে ছেলেরা এইগুলো ব্যাপারে ভালো জানে কিভাবে, মানে ওরা জানে তো অবশ্যই, কিন্তু বলার আগে ওরা উত্তর দিচ্ছে। ওরাই বেশি রূপচর্চা করে স্যার। হ্যাঁ, আমাদের খুবই ভালো। মেয়েরা বলতেছে না স্যার, লজ্জায় স্যার, এত রূপচর্চা করে বললে তো সমস্যা। হ্যাঁ, খুবই ভালো কথা বলছে যে ম্যারেজের ক্ষেত্রে যেটা ওই যে গায়ে হলুদ না, ওইটা একটু ফান করে বলে না, ইয়ালো কি নাকি? হ্যাঁ, তো মানে গায়ে হলুদের ক্ষেত্রে স্যার হলুদ সন্ধ্যা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এখন তো ওই যে অনেকে ট্রান্সলেট করে বলে না,
কি ইয়ালো বডি না ইয়ালো হলুদ না কি জানি হলদি নাই স্যার। হ্যাঁ ওইটা কিন্তু মানে ঠিক না আর কি। তো যাই হোক বিয়েতে এই হলুদ ব্যবহার হয় হচ্ছে জিঞ্জার। ওকে নেক্সট বলছে স্পাইস ক্যান ইমপ্রুভ দ্য প্যালাটেবিলিটি এন্ড অ্যাপিল অফ ডাল ডায়েটস। হ্যাঁ ফ্লেভার স্টিমুলেটস সালিভেশন এন্ড প্রমোট ডাইজেশন। আচ্ছা তারপরে বলছে যে ইমপ্রুভ হেলথ বাই এফেক্টিং দ্য হিউম্যান এন্ড মুডস। এটা আর একটা কাজে বোধহয় স্পাইস ব্যবহার হয় না, কি কাজ বলো তো? নেক্সট হচ্ছে স্কোপ এন্ড লিমিটেশনস। আমরা প্রথমে পড়লাম যে what is spice, condiments and culinary herb, next importance, and then introduction to spice, now scope and limitations. Scope কি, যে আমাদের দেশের সয়েল যে ক্লাইমেট আছে সেটা তো ভেরিয়েশন আছে এবং এইটা আমরা যদি কাজে লাগাই বিভিন্ন বৃদ্ধি পাবে। নেক্সট বলছে ক্যান ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আরো বেশি অপরচুনিটি হবে, এমপ্লয়মেন্ট হবে। এক্সপোর্ট পসিবিলিটিস বলতে আমরা বেশি প্রোডাকশন করতে পারি স্পাইস লোল্যান্ডে ভালো চাষ করা যায় না। আরো বলো দেখি, এক পার্টিসিপেট করো, খুব সিম্পল। আমাদের দেশে স্পেসের দামটা অনেক বেশি, প্রাইসটা। হ্যাঁ দাম বেশি হলে তো আরো ভালো চাষ করা যাবে। লিমিটেশন কাল্টিভেশন লিমিটেশন। জাফরানের ক্ষেত্রে স্যার অনেক উৎপাদন কষ্ট বেশি। আর লোকে বেশি, এটা একটা লিমিটেশন হইতে পারে। দাম বেশি হলে তো ভালো, এটা মানে ফার্মার বেশি লাভ করতে পারবে। স্যার ভালো মানের বীজ পাওয়া যায় না, আর যারা কৃষক পর্যায়ে আছে তারা স্যার চাষ করার টেকনিক সম্পর্কে অনেক এক্স্যাক্টলি, এটা খুব ভালো পয়েন্ট। বউ যেটা বলতেছিল যে সিড জানা না, যেহেতু এটা একটা স্পেশাল কেয়ার নিতে হয়, ফার্মাররা অনেক গরিব, তো সেক্ষেত্রে যদি সরকার এটার ক্ষেত্রে লোন দেয় এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে রিসার্চ কম হচ্ছে, যদি রিসার্চে ভালো ভ্যারাইটি তৈরি হয়, বাংলাদেশের সাথে অ্যাডাপ্ট করার মতো ভ্যারাইটি তৈরি হয়। ওকে স্যার একটা প্রবলেম আছে স্যার, এটা হ্যাঁ বলো স্যার বংশ পরম্পরা। যেমন আমার আব্বু মনে করেন ধান চাষ করে, সেটা আমি পরে এটা ধান 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 করে গেলাম, স্পাইসে দিয়ে কেউ আগায় না। হ্যাঁ এটা তো একটা প্রবলেম। যেহেতু তো আমরা এখানে কয়েকটা পয়েন্ট পাইলাম লিমিটেশনের সময়, সিডের প্রবলেম ও ফার্টিলাইজার ম্যানুরের প্রবলেম, তারপরে লোনের প্রবলেম, তারপরে লো ল্যান্ড একটা প্রবলেম, তারপরে কি বলছে যে প্রোডাকশন কস্ট হাই, সেটা একটা প্রবলেম। হ্যাঁ এইরকম অনেক কটা প্রবলেম আমরা, এবং প্রতিটাই খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ও পেস্ট এন্ড ডিজিজ একটা প্রবলেম, যেহেতু কম প্রোডাকশন হয়, এটা সরকার যেহেতু মনোযোগ কম দেয়, সেক্ষেত্রে এটার কন্ট্রোল মেজারটা প্রবলেম। ওয়েল নেক্সট, ক্লোবের প্রোডাকশন টেকনোলজি। তো ক্লোভ তোমার বাংলা জানো? ক্লোভের বাংলা লবঙ্গ। ক্লোভের বাংলা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ লবঙ্গ। দেখো এবার কিন্তু খুবই লবঙ্গ ডিমান্ড ছিল,
লবঙ্গর দাম তো অনেক, না 1 কেজি লবঙ্গর অনেক দাম না, আমাদের দেশে তো না, এটা তো বাইরে থেকে নিয়ে এসেছে। মনে হয় হ্যাঁ, করোনা বা বিশেষ ঠান্ডা লাগলে বা আমরা চায়ে সাধারণত খাই, তো সেক্ষেত্রে তো এটা বেশি দাম আর কি বাংলাদেশে। ওয়েল, তো এখানে একটু দেখো, এই স্পাইস ব্যবহার হয়, কন্ডিমেন্ট ব্যবহার হয় ক্লোভ, রাইট? ক্লোভ কি? ড্রাইড আনওপেন ফ্লাওয়ার বাড অফ দ্য এভারগ্রিন ট্রি। বলছে এটা একটা আনওপেন ফ্লাওয়ার বাড, সাধারণত ফুল ফোটে না, ফুল ফোটার আগেই এটা কালেক্ট করা হয়, এই জন্য বলছে ড্রাইড আনওপ অফ দ্য এভারগ্রিন ট্রি। এটা ট্রি জাতীয় গাছ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট স্পাইস বিকজ ফ্লেভার এন্ড মেডিসিনাল ভ্যালু আছে এটার। এটা সাধারণত ইন্দোনেশিয়ান, এটা এন্ডোজিয়াস ইন্দোনেশিয়ান। ইন্ডিয়াতে আসছে অ্যাবাউট 1100 বিসিতে। তো বলছে এটা ব্রিটিশরা প্রথমে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, ব্রিটিশরা এই আমাদের ইন্ডিয়াতে তামিলনাড়ুতে ফার্স্ট গার্ডেন করছে। তারপরে বলছে যে এটা ইন্দোনেশিয়া, জাঞ্জিবার এন্ড মাদাগাস্কার মেইন মেজর প্রোডিউসিং কান্ট্রি, তার মধ্যে 66% অল প্রোডাকশন ডান বাই ইন্দোনেশিয়া। ওকে, নেক্সট, ইম্পর্টেন্স অফ ক্লোভ। ইম্পর্টেন্স অফ ক্লোভের ক্ষেত্রে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এটা ইউজ হয়। বলছে যে ক্লোভ অয়েল, মানে ক্লোভটা, এই যে ক্লোভটা ড্রাই করার আগে যদি আমরা এটা থেকে তেল নিতে পারি, সেটা পারফিউমারিজ, ফার্মাসিউটিক্যালস এন্ড ফ্লেভারিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। তারপরে হিসেবে ব্যবহার হয়। নেক্সট দেখো, ক্লোভের সবচেয়ে বড় যে ইউজটা, সেটা হচ্ছে টুথ পেইনের ক্ষেত্রে ট্রিটিং হিসেবে ব্যবহার হয়। যদি তুমি ওই কোথাও ক্যাভিটির প্রবলেম হয়, তাহলে এটার ওয়েল অথবা তুমি নর্মাল এটা নিয়ে চাবায় ওখানে দিলে নাকি উপকার হয়। হ্যাঁ, তাহলে ক্লোভের খুব বড় একটা ফাংশন হচ্ছে এটা টুথ পেইনের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর হচ্ছে ইমপ্রুভ ডাইজেশন, রিলিভ আপার রেসপিরেটরি ইনফেকশন, রিডিউস ইনফ্লামেশন, ট্রিটিং ব্রাউজেস এন্ড স্ক্রাবস, এই ক্ষেত্রে ক্লোভের ফাংশন আছে। এখানে দেখো, আমি একটা ছবিতে দিছি মরফোলজি জানার জন্য। এটা একটা ট্রি টাইপ প্ল্যান্ট, দেখো কিভাবে এটা তৈরি হচ্ছে। এই যে আনওপেন ফ্লাওয়ার বাড যেটা, সেটাই হলো এই ক্লোভটা। ফটো কি দেখা যাচ্ছে তোমাদের? স্যার দেখা যাচ্ছে। ওয়েল, এর দরকার ওয়ার্ম হিউমিড ক্লাইমেট দরকার, টেম্পারেচার 20 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ট্রপিক্যাল প্ল্যান্ট। কেন এটা ট্রপিক্যাল প্ল্যান্ট? দেখো, এটা ইন্দোনেশিয়া, এই যে
এটা তো যেহেতু ট্রি টাইম, মানে এটা তো সিডলিং যখন 18 থেকে 24 মান্থ, হ্যাঁ মানে 1.5 থেকে 2 বছর। ল্যান্ড প্রিপারেশন এন্ড প্লান্টিং এর ক্ষেত্রে পিটের সাইজ থাকে 60 to 75 সেন্টিমিটার, আর ট্রান্সপ্লান্টিং টাইম হলো জুন থেকে জুলাই। আর ক্লোব কি করে, এটা পার্শিয়াল শেড প্রিফার করে। ল্যান্ড প্রিপারেশন এন্ড প্লান্টিং খুব সিম্পল, এই জন্য একটু ফাস্ট আগাচ্ছি। বলছে মেনুরিং। মেনুরিং কি, এটা বলছে যে and half of the quantity of fertilizer, এই যে নিচে দেখো যেখানে দেখা যাচ্ছে ক্যাটেল ম্যানুর অথবা কম্পোস্ট, এটা বিভিন্ন ইয়ারে, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে অ্যানুয়াল কতটুক দিবে, সুপার ফসফেট কত দিবে, মিউরেট অফ পটাশ কতটুক দিবে। এই যে আমি বলছি টেবিলটার কথা, তো সে বলছে যে এই যে কম্পোস্ট আর হচ্ছে হাফ কোয়ান্টিটি অফ অল ফার্টিলাইজার, এটা মে থেকে জুনে দিবে, আর রিমাইনিং কোয়ান্টিটি অফ ফার্টিলাইজার দিবে অক্টোবর টু নভেম্বর। এখানে ট্রেন্স একটা করে তার মধ্যে দিতে হবে, সেটা গাছের গোড়া থেকে 1 to 1.5 মিটার ফার। তো এই দেখো ফার্স্ট ইয়ারে কি রকম লাগবে, সেকেন্ড ইয়ারে একটু বেশি লাগবে, থার্ড ইয়ারে একটু কম লাগবে, আর 15 বছর থেকে মানে অ্যানুয়াল ইনক্রিজ পার ইয়ার, মানে ওই যে সেকেন্ড ইয়ারে যা থাকবে তার সাথে এটা শুধু যোগ হবে। আর ট্রি অফ দ্য 15 ইয়ার্স অ্যাবove, এই যে নিচেরটা এটার ফার্টিলাইজার ডোজ। নেক্সট বলছে ইরিগেশন। ইরিগেশন ইজ নেসেসারি ইন দ্য ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজে ইরিগেশন দরকার, আর বড় গাছের যদি খুব ড্রাই কন্ডিশন হয় তখন ইরিগেশন দরকার হয়। এটা হারভেস্টিংটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু হারভেস্টিং আর কিউরিং, হারভেস্টিং এর ক্ষেত্রে এটা একটু স্পেশাল, যেহেতু ড্রাই ডাউন ওপেন ফ্লাওয়ার বার্ড হবে, সেই ক্ষেত্রে একটু দেখতে হবে। এটা বলছে 7 থেকে 8 ইয়ার্স আফটার প্লান্টিং, 7 থেকে 8 বছর পরে লাগানোর পরে এটা ইল দেওয়া শুরু করবে। ফুল বেয়ারিং স্টেজ যেতে লাগবে 15 to 20 ইয়ার্স, তাহলে অনেক বড় গাছ হলে তখন এটার ফুল বেয়ারিং স্টেজ যাবে, বাট 7 থেকে 8 বছর থেকে শুরু করবে ফল ধরা। ফ্লাওয়ারিং সিজন এটা থাকবে সেপ্টেম্বর টু অক্টোবর প্লেন ল্যান্ডের ক্ষেত্রে, যদি প্লেন ল্যান্ডে লাগায়, আর ডিসেম্বর এই থেকে ফেব্রুয়ারি এটা হচ্ছে খুব উঁচু জায়গায়, যেমন পাহাড়ের উপরে যদি লাগায়, হাই অ্যালটিটিউডে যদি লাগায় সেক্ষেত্রে। আর ফ্লাওয়ার বারটা এটা হলো ইয়াং ফ্লাশ হবে, 4 থেকে 6 মান্থ হবে এটা হারভেস্টিং এর, মানে ফ্লাওয়ার আসার পরে 4 থেকে 6 মাস পরে। আর যখন এটা কি রকম সাইজ হবে, লেস দেন 2 সেন্টিমিটার লং। আনওপেন ফ্লাওয়ার যে বার্ডটা আমি সেটার কথা বলতেছি, এটা অপটিমাম স্টেজ অফ পিকিং হবে, এটা কালার যখন গ্রিন থেকে স্লাইটলি পিঙ্কিশ টিং কালার হবে, তখন এটা হারভেস্টিং, অপটিমাম স্টেজ ফর হারভেস্টিং বা পিকিং। মেচুর ক্লোভ কো বলছে যে পিক উইথ দ্য হ্যান্ড, হাত দিয়ে এটা পিক করতে হবে। যদি কোনো কিছু ধরে তুমি ইউজার যে জিনিসগুলো কাজ করা হলো, যাতে সেটা নেক্সট ইয়ারে একটু প্রবলেম করতে পারে। ওয়েল, আরেকটা সেই ক্ষেত্রে এটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। নেক্সট বলছে কিউরিং। হারভেস্টিং যখন করা হলো তারপরে কিউরিং বলছে যে অনেকগুলো তো একসাথে থাকবে, সেপারেটেড ফ্রম দ্য ক্লাস্টার বাই হ্যান্ড, আর এটা 4 থেকে 5 দিন সাধারণত ড্রাই করা হয়। ড্রাই, এই যে আমরা তো গ্রিন কালার ছিল না ওখানে, ওই যেহেতু ওখানে ওয়াটার ছিল, এটা ড্রাই করা হয়। আর বলছে when the stem of the bird is dark brown and the rest of the bird light brown in color, এটা বোঝা যাবে তখন। কে যেন রাইজ হ্যান্ড করছে, একটু দেখাও দেখি কে, কি হয়েছে বলো। Okay, well dried cloves will be only about 1/3 of the weight of the original. About 11,000 to 15,000 dried cloves make 1 kilogram. বলছে 11 থেকে 15,000 এই ড্রাইড ক্লোভ যে বার থাকবে সেটা 1 কিলোগ্রাম হবে। ইল বলবে অল্টারনেট বিয়ারিং টেন্ডেন্সি ইল্ডের ক্ষেত্রে, যেহেতু এটা ইরেগুলার, একটা অল্টারনেট বিয়ারিং টেন্ডেন্সি টার্মটা খুব ইম্পর্টেন্ট। অল্টারনেট বিয়ারিং মানে হচ্ছে এবছর হবে, সামনের বছর হবে কম বা হবে না।
হচ্ছে, কিন্তু কমার্শিয়াল স্কেলে বাংলাদেশে ওইভাবে এখনো চার্জ হচ্ছে না, এই জন্য তো খুবই এক্সপেন্সিভ প্রাইস। এটা কি রংপুর রিজিয়নে যাবে? রংপুর রিজিয়নে যাবে কিনা এটা সবচেয়ে বেস্ট উদাহরণ হলো যে তুমি একটা গাছ কালেক্ট করবা, করে এটা লাগাবা, তারপর তোমার বাচ্চা দেখবে যেটা হয় কিনা। এই যে এখানে একটু দেখো, আমি আবার একটু স্লাইডে দেখো প্লিজ। এবার ক্লাইমেট এন্ড সয়েল কি রকম লাগবে। ক্লাইমেট এন্ড সয়েল যদি হয় তাহলে আমরা কিন্তু ট্রাই করতে পারি। সেক্ষেত্রে করলে ভালো হতো। আমি কিছু এক্সপেরিমেন্ট করছি, তার মধ্যে একটা ছিল। রংপুরে হবে না স্যার, আমার বাসাতেই একটা গাছ আছে, শুধু স্যার ফুল হয় কিন্তু ফল হয় না কখনো। হ্যাঁ, মানে সেটা তো দেখার বিষয়, যেহেতু তোমার বাসায় আছে। ভালো। কোথায় তোমার বাসা, কোথায় রংপুরে? সাদা সাদা ফুল হয় কিন্তু স্যার কখনো ফল হয় না স্যার, সাদা সাদা ফুলগুলো হয় কিন্তু ওই ফুল ফুল পর্যন্তই। স্যার ট্যুর হয় যখন স্যার বগুড়ায় মেবি স্যার কিছু স্যার দেখতে পারি মনে হয় স্যার এই বিষয়ে স্যার। হ্যাঁ, অবশ্যই দেখতে পারো। আমাদের কি স্যার 2-1 ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আছে স্যার? হ্যাঁ, 2-1 আছে তো স্যার। আমরা কি যাবো নাকি স্যার এই সময় এই অবস্থায় যেতে পাবো স্যার? না, এই অবস্থায় ক্যাম্পাস খুলে, ওটা প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড, তো ক্যাম্পাস খুলুক তখনও দেখা যাবে না। তোমাদের ট্যুর আছে, তোমরা এটা স্পাইস সেন্টারে যেতে পারো বগুড়ায়, অথবা তোমরা কোনো একটা রাবার বাগান অথবা টি বাগানে যেতে পারো। ফর এক্সাম্পল কোথায় বলো তো দেখি? পঞ্চগড়। হ্যাঁ, অথবা আমি তো মাঝে মাঝে ছাত্রদেরকে শিখাই দিই যে তোমরা এতে যাও, রামুর হচ্ছে কক্সবাজারে যাও। ভালো হবে স্যার। হ্যাঁ, ভালো তো হবে, নিজের টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা হোক স্যার। হ্যাঁ, ওই অল্প করে আমরা সাপোর্ট দেই আর কি, বগুড়া পর্যন্ত হয়তো যাওয়ার সাপোর্ট দিই। এগুলোর বিষয়ে এক্সপেরিমেন্ট করা উচিত স্যার, আমাদের ওয়েদার সাথে খাপ খাওয়া জানি হয়। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতেছে। আমি নিজেও কিছু এক্সপেরিমেন্ট করতেছি। আমি খুব একটা এটা বলা যাচ্ছে না, মানে আমি তোমাকে বুঝাই যে একটা মানে স্পাইস খুবই এক্সপেন্সিভ, কিন্তু আমরা সারাটা বছর সারাটা জীবন এটা ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করলাম। যেহেতু ইম্পোর্ট করলাম, সেক্ষেত্রে ওইটা আমি একটা ট্রেস্ট অ্যান্ড ইউরাল চলতেছে, একটা রিসার্চ চলতেছে, একটা মাস্টার্সের ছাত্র কাজ করতেছে। তো আরো কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আমার সাথে ওটা নিয়ে একটু কাজও করতে পারে। বাইরের দেশের একটা প্রজেক্ট, মানে কম্বিনেশন। সেক্ষেত্রে দেখার চেষ্টা করতেছি যে বাংলাদেশে ওটা হচ্ছে কিনা। কিন্তু বেশিরভাগ স্পাইস না, ধরো যে জিঞ্জার, টার্মারিক এগুলো ইয়ারলি, কিন্তু অনেক স্পাইস আছে যেটা ট্রি টাইপ বা পেরিনিয়াল, সেক্ষেত্রে একটু সময় দিতে হয়। আমাদের তো যে ছাত্ররা ভর্তি হওয়ার পরে খুব দ্রুত মাস্টার শেষ করে জবের জন্য ট্রাই করে, তো একটু প্রবলেম ফেস হয় এগুলাতে। কিছু রিসার্চ তো অবশ্যই করা দরকার, না? এত স্পাইস তো খুব এক্সপেন্সিভ ইন আওয়ার কান্ট্রি। সেক্ষেত্রে যদি আমরা প্রোডাকশনে যেতে পারি, ফার্মার লাভবান হবে, এবং একটু দাম কম পাইলে এটা তো যারা ভোক্তা আছে, যারা কনজিউমার আছে, they also will improve. Got my point? Yes sir. স্যার এগুলোর গাছ কোথায় পাওয়া যাবে? এটা তোমার কিছু ভালো ভালো নার্সারিতে এটা পাওয়া যেতে পারে। স্যার হর্টিকালচার সেন্টার। হ্যাঁ, ওদের সাথে একটু যোগাযোগ করা যেতে পারে আর কি। ধরো তুমি দেখো কতগুলো স্পাইস ভেরি এক্সপেন্সিভ। বাংলাদেশের যে কোনো একটা জিনিসের দাম আর এগুলো স্পাইসের দাম দেখছো ভেরি ফার, হিউজ গ্যাপ। সেক্ষেত্রে এটা আমাদের দেশে ট্রাই করলে খারাপ হইতো না। আমি নিজেও প্ল্যান করছি তোমরা এখনো অল্প, মানে বাচ্চা বয়স, আর একটু সিনিয়র যখন হবে তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করবো বিষয়গুলো। আর কিছু রিসার্চের বিষয় আবার শেয়ার করা যায় না আগে,
পাবলিকেশনের আগে। আচ্ছা, তোমাদের সাথে একটা বিষয় সেটা হলো যে তোমাদের যে ক্লাস আমার পার্টটা ছিল থিওরিটিক্যাল সেটা কিন্তু শেষ হলো। প্র্যাকটিক্যালে আমি জানি না কি আছে, এটা দেখতে হবে। আর খুব সম্ভবত আমার সাথে তোমাদের একটা ট্যুর থাকতে পারে। ওই যে যেটা বললে স্পাইস জি স্যার। প্লান্টেশন স্যার ওইটা প্রতিবারই আমি হয়তো হেল্প করি, আয়োজন করে দেই। তারপরে হচ্ছে ঘুরে আসতে পারো। এটা খারাপ না, একটু দেখে আসলা হয়তো স্পাইস অথবা প্লান্টেশন ক্রপের একটু ট্যুর দিয়ে আসলাম। এই সেমিস্টারে এইটুকুই তোমাদের সাথে। আর স্যার সর্বোপরি আমার একটা বাসায় কোশ্চেন ছিল। বলো। স্যার কাজু বাদামের চাষ কি বাংলাদেশে হওয়া সম্ভব? কাজু বাদামের একটা গাছ তো হাজি জানিসই ছিল বোধহয়, আমাদের ক্যাম্পাসে ছিল। স্যার মানে কাজু বাদামের যে দাম সেটা হচ্ছে মানে ফলে মানে প্রসেসিংটার উপর নির্ভর করে। হ্যাঁ, মানে এইটা তো ধরো যে এগুলা এক্সোটিক আমাদের দেশে তো এগুলো নরমালি হয় না। এগুলা নিয়ে এসে ট্রায়াল অ্যান্ড এরর দিতে হবে। মানে বারবার টেস্ট করতে হবে। ধরো যে কোনো কারণে হচ্ছে না, তাহলে কি করতে হবে? ওটার পজিশন চেঞ্জ করতে হবে। সয়েলের কোনো প্রবলেম হচ্ছে কিনা টেস্ট করে দেখতে হবে। তারপরে তোমার যে এনভায়রনমেন্টের যদি একদম এই টেম্পারেচারে না হয় তাহলে তো কিছু করার নাই। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু একটা হচ্ছে, তার মানে কিছু একটা চেঞ্জ করতে হবে। ধরো ফার্টিলাইজার চেঞ্জ করলাম বা কোনো হরমোন যদি আমাদের দিতে হয়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। স্যার ইন্ডিয়াতে তো মনে হয় এটা চাষ হয়। তাহলে ইন্ডিয়ার ক্লাইমেট আর বাংলাদেশের তো মোটামুটি সেমই। তো হ্যাঁ, সয়েল, অ্যালটিটিউড, ল্যাটিটিউড অনেক কিছু ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা দেখা যেতে পারে। আমি মাঝখানে তো অনেকদিন দেশে ছিলাম না। ওই স্পাইস রিসার্চ সেন্টারে গেলে ওদের সাথে কথা বললে যে কোনটা এখন চলতেছে বা ওদের কি প্রজেক্ট চলতেছে, ওদের সাথে কোলাবোরেশন কাজ করলে তখন ভালো হয়। তো আর তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে পরে কথা বলতে পারো আমার সাথে। এ আলাদা বিষয় আরকি। আর রিসার্চের অনেক মানে প্রোস কন আছে বাংলাদেশে। ধরো ওদের লিমিটেশন ওই যে বললাম না টাকা মানে ইকোনমিক লিমিটেশন আছে বাংলাদেশের। তারপরে আবার যেটুকু আছে সেটুকুর প্রকৃত কাজ করার বিষয়টা আছে। স্টিল ভেরি ইয়াং। তোমাদের তো দেশের জন্য অনেক করার স্কোপ। আমরা চাইলে কি এই লেভেল থেকে আপনার সাথে আমরা রিসার্চের কাজে যোগ দিতে পারবো স্যার? হ্যাঁ, এটা ধরো তোমার অফিসিয়ালি না। তোমার কারো ইন্টারেস্ট থাকলে সেটা আলাদা বিষয় না? সেটা তো তুমি তো তোমার ইন্টারেস্ট দিতেই পারো। থ্যাংক ইউ স্যার। স্যার এখন তো বাংলাদেশে অনেক মানে বিদেশি ভ্যারাইটি চাষ হচ্ছে অনেক কিছুই। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা হয়তো তুমি চাচ্ছ ডিজারেবল সেটা করলা। এই তাহলে তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে হবে। আগে কেউ লেফট করবে না। কালকে আ ওই আরো কিছু কথা ছিল। ভাবছি আরেকটু পড়াবো। তো তোমরা আগেই সবাই লেফট করে নিছো। যে ওই রেইজ হ্যান্ড করো, আমি একটু ফটো নিয়ে নেই। ওয়েট মোমেন্ট, হ্যাঁ? দাঁড়াও।